এবারে শীতটা শুরু থেকেই বেশ খেলছে, তাই না? অঘ্রাণের এই হালকা শীতে একদিনের জন্য ঘুরে আসা যেতেই পারে দুবরাজপুরের মামা ভাগ্নে, সঙ্গে বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ এবং আরও কিছু কিছু জায়গা, যেটা পুরো ভিডিওটা দেখলেই বোঝা যাবে। কিভাবে যাবেন, কোথায় কোথায় কিভাবে ঘুরবেন, একই দিনে কিভাবে ফিরবেন, এসব তো থাকছেই। এছাড়া ওখানে থেকে ঘুরতে চাইলে তারও তথ্য পাবেন এই ভিডিওতে। সতীপীঠ মা মহিষমর্দিনী, এখানে ভূযুগলের মাঝখানে যে অংশ সেটা পড়েছিল। হাই, আমি তির্যক, আর তোমরা দেখছো আমার চ্যানেল ট্যুর এন্ড টিউন উইথ তির্যক, সংক্ষেপে TNTT। গুড মর্নিং, সুসকাল। এখন 5:05 আমি বাড়ি থেকে বেরোলাম। এটা আমার পাড়া সোদপুরে। অটো করে যাব সোদপুর স্টেশন থেকে। সেখান থেকে লোকালে আগে ব্যান্ডেল যাব, নৈহাটি হয়ে, ভায়া নৈহাটি হয়ে। সেখান থেকে হুল এক্সপ্রেস ধরবো, 22312 হুল এক্সপ্রেস। এইটাই একমাত্র ট্রেন দুবরাজপুরে যাওয়ার এই সময়টা, সকালটায়। আর একটা ময়ূরাক্ষী আছে, সেটা বিকেলে পরে আর 6:45 হাওড়া থেকে ছাড়ে। এরপরেই আসে ব্যান্ডেল, ব্যান্ডেলে 7:30টায়। 2S সেকেন্ড সিটিংয়ে কেটেছি। D1 আমার কোচ, দেখতে হবে কোন জায়গায় D1টা পড়ে। মাঝামাঝি জায়গাটাই দাঁড়াবো। এর ভাড়া, সেকেন্ড সিটিংয়ের ভাড়া ওই 115 টাকা। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সমস্তটাই। দুবরাজপুর থেকে মামা ভাগ্নে পাহাড়, ওখান থেকে বীরভূম জেলার একমাত্র পাহাড় যেটা আর কি। এবং পরপর অনেকগুলো স্টেশন আছে মাঝখানে। এরপরেই সম্ভবত বর্ধমান, তারপরে মানকর, পানাগড়, দুর্গাপুর, অন্ডাল থেকে লাইনটা অন্যদিকে চলে যায়, উখড়া, পাণ্ডবেশ্বর, তারপরে গিয়ে পড়ে দুবরাজপুর। আজকে আবার ব্যাক করব, এই গণদেবতাতে ব্যাক করব আমি, কারণ ওখান থেকে সাঁইথিয়া থেকে ব্যাক করবো। 5:40-এর গণদেবতা আছে সাঁইথিয়াতে। এটা দিয়ে এই স্টেশন চত্বরটা। সামনেই টোটো স্ট্যান্ড রয়েছে। এই মামা ভাগ্নে পাহাড় যাবে এটা 2 টাকা করে ভাড়া। বেশি দূর না, 3-3.5 কিলোমিটার মতো। আপনি প্যাকেজে ঘুরিয়ে দেবেন, তাই তো? আমি প্যাকেজে ঘুরিয়ে দেবো আপনাকে। কটা জায়গা একটু বলে দিন কষ্ট করে। আমি বলে দিচ্ছি, এখানে আপনার একটা মামা ভাগ্নে পাহাড় আছে, এখানে নীল ড্যাম্প আছে, আচ্ছা, এখানে গরম জল বক্রেশ্বর শিব মন্দির আছে, ওটা হলো, আর একটা রাজবাড়ি হলো হেতমপুর রাজবাড়ি। এখন আপনার ধরুন এটা সিজন লাগলো, এবার মোটামুটি ডিসেম্বর মাস গোটাটা এইভাবে চলবে। ডিসেম্বর জানুয়ারি এই সময়টাই বেশি টুরিস্ট আর ড্যাম্পে আপনার 25 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি অবধি আপনি পা রাখার জায়গা পাবেন না। খুব সুন্দর জায়গা, নীলমিল জায়গা। আচ্ছা, প্যাকেজে কত পড়বে? প্যাকেজে আপনার যদি 4-5 জন থাকেন তাহলে আপনার মোটামুটি ধরুন 800 থেকে 900 টাকা পড়বে। আর ফেরার ট্রেন কি আছে একটু বলে দিন। ঘুরে করে যদি বলেন তো একটা আছে আপনার 2:40-এর ট্রেন আছে, সেটা সাঁইথিয়া চলে যাবে। ওখান থেকে বিশ্ববাসী ধরুন, ধরুন, সোজা ধরুন। তারপর আপনার সন্ধ্যা 6টার সময় আছে, 6:05-এ দুবরাজপুর থেকে সাঁইথিয়া যাবার, ঠিক আছে। তারপর আপনার রাত 8টার সময় আছে দুবরাজপুর থেকে সাঁইথিয়া। তারপর আছে মোরাক্ষী ফার্স্ট প্যাসেঞ্জার, যেটা হাওড়া থেকে ছাড়ছে, যেটাতে দুমকা যাচ্ছে, ওটা আপনার সাঁইথিয়া যাবে, রামপুরহাট যাবে, ঠিক আছে। এটা আপনার 4-5টা ট্রেন আপনি পাবেন 2:40 থেকে রাত 9টা অবধি দুবরাজপুর থেকে। যদি আপনারা মনে করেন কি সবকিছু দেখে শুনে একটা ভালো হোটেলে যদি আমি দাঁড়াবো, রাতে হোল্ড করবো, নাইট হোল্ড করুন, সকালে ফেরার পথে ফার্স্ট মেমু লোকাল পাবেন আপনি 5:25-এ, যেটা শিয়ালদা যায়। তারপরে আপনি পাবেন 6:42-এ মোরাক্ষী হাওড়া যাবার, মানে মর্নিং দিক থেকে। আর তারপর আছে দুপুরে আছে 1:56 ফুল এক্সপ্রেস। মামা ভাগ্নে পাহাড়ের এখানটায় নেমে গেলাম, টোটো বুক করে নিয়েছি। ডিটেলসটা তো বলে দিয়েছে। এখানে একটু জলও নিলাম, জল কিনলাম, আর একটু ছাতু শরবত খেয়ে নিচ্ছি 2 টাকা করে। করা আছে।
এই রাস্তা ধরে এগিয়ে যাব, রাততলা, এই যে পাথর। পার্ক আছে, পাহাড়েশ্বর পার্ক, এখানে আমার টিকিট কেটে ঢুকতে হয়, প্রবেশ মূল্য 10 টাকা। এখানে এই যে মন্দির, পাহাড়েশ্বর শিব মন্দির, এই খুব উঁচু একটা মন্দির। পাহাড়েশ্বর মানে শিবেরই আর এক নাম, শিবেরই মন্দির। এই এখান দিয়ে মন্দিরের এই শিব মন্দিরটা যে দেখলাম তার পাশ দিয়েই এখান দিয়ে। তবে একটা ব্যাপার, এই যে এগুলো লিখে রেখেছে না, এগুলোই খুব বাজে লাগে দেখতে। পর্যটকরা আসবে, যারা ঘুরতে আসবে, এটাই দেখতে বাজে লাগে। এই এখানে পাথরগুলো মনে হচ্ছে যেন কেউ পাথর উপর থেকে ফেলে রেখে এসেছে, এরকম মনে হয়। কত বড় বড়। 2018 খ্রিস্টাব্দে স্থাপন হয়েছে। আর এটা ব্রততীর্থ সাধনপীঠ 1963 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ বিবেকানন্দ এবং সারদা মায়ের এটা মন্দির। তো এটা একটা মন্দির চত্বর, এখানে ছোট ছোট অনেক মন্দির আছে। এখানে আছে সিদ্ধিপ্রাপ্তি পাহাড়েশ্বরী মা এখানে রয়েছেন, যজ্ঞ হয় এই যে সামনের এই বেদিটাতে। হ্যাঁ, এই পাহাড়েশ্বরী মা। ছোটনাগপুরের যে মালভূমি তার একদম পূর্ব প্রান্তের অংশ হচ্ছে এই দুবরাজপুর। এগুলো আবহবিকার। আবহবিকার বলতে আবহাওয়ার যে বিভিন্ন বিবর্তন বা পরিবর্তন, বিভিন্ন প্রাকৃতিক কারণে এই পাথরগুলো এরকম বিভিন্ন ধরনের কিছুটা গোলাটা টাইপের রূপ নিয়েছে না, এটা এই কারণেই ঘটে, ভৌগোলিক কারণেই ঘটে আর কি এগুলো। এটা তো ভৌগোলিক দিক গেল বা বৈজ্ঞানিক ব্যাখ্যা গেল। এছাড়া বিশালী একটা পৌরাণিক কাহিনীও রয়েছে একাধিক আর কি। দুটো কারণ বলা হয়। চলো যেতে যেতে বলছি। তোমরা কোত্থেকে এসছো? এখান থেকে কাছে? আচ্ছা, লোকাল। আচ্ছা, হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেলটা বলো। হ্যাঁ, ট্যুর এন্ড টিউন বলে সার্চ করো, পেয়ে যাবে। যেটা বলছিলাম, পৌরাণিক কারণ যে দুটো বলা হয়, একটা কারণ তো বলা হয় যে সীতাকে যখন উদ্ধার করতে গিয়েছিলেন রাম তার সৈন্যবাহিনী নিয়ে, তখন সেতু নির্মাণ করেছিলেন। তখন এখান থেকে পাথর বয়ে নিয়ে যাওয়া হয়েছিল আর কি বিভিন্ন জায়গা থেকে। সেই পাথর নিয়ে যাওয়ার সময় পড়ে যায় বিভিন্ন, এই অঞ্চলেই বেশ কিছু পাথর পড়ে যায়, তার ফলে নাকি এই পাথরগুলো এইভাবে রয়েছে আর কি। এটা হচ্ছে পৌরাণিক ব্যাখ্যা আর কি, এটা বিশ্বাস মানুষের। হ্যাঁ, আর একটা বলা হয় যে শিব নাকি দ্বিতীয় কাশী নির্মাণের জন্য বিশ্বকর্মাকে বলেছিলেন, আদেশ দিয়েছিলেন। তো বিশ্বকর্মা সেই অনুযায়ী কাজ শুরু করেছিলেন, কিন্তু কাজ আজ সমাপ্ত করতে পারেননি কোনো কারণে আর কি। এই জন্য এই পাথরগুলো এখানে পড়ে রয়েছে, এভাবে অবিন্যস্তভাবে পড়ে রয়েছে। এখানে এসে দেখছি একটা রাস্তা এদিকে গেছে, একটা রাস্তা ওদিকে গেছে। তো এই রাস্তাটাতেই যাই, বাঁদিকের রাস্তাটাতেই যাই, একটু বামপন্থী হই। শীতকালে ঘুরতে আসার জন্য বেশ ভালো জায়গা। ও এখানে আবার জুতো খুলে ধানগুলোকে আলাদা করা হচ্ছে ঘর থেকে, তাই তো? ঝাড়াই হচ্ছে। ও আচ্ছা, এই গ্রামটার নাম কি? দুবরাজপুরের? হ্যাঁ, দুবরাজপুরের পাহাড়েশ্বর। ও ওই গ্রামটার নাম। আচ্ছা আচ্ছা। আমার বাড়ি কলকাতা থেকে এসছি। এই যে ভিডিও করতে এসছি। পাহাড়ে গাঁজা ও মাদকদ্রব্য নিয়ে উঠবেন না, পাথরে নাম লেখা বারণ, তবুও লিখেছিল। হ্যাঁ, এত সুন্দর জায়গাটাকে। এই দেখো সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে, মুরাল টাইপের করা আছে আর কি দেওয়ালে। এই পাহাড়টা হচ্ছে মামা, আর এটা হচ্ছে ভাগ্নে। গায়ে যেগুলো লিখে রেখেছে এগুলোই খুব খারাপ। কেমন ভাবে রয়েছে দেখো পাথরগুলো।
প্রাকৃতিকভাবে এগুলো হয়ে রয়েছে। কি অদ্ভুত লাগে না, মনে হয় যেন কেউ বসিয়ে দিয়ে গেছে, কিভাবে যেন শক্তিশালী কেউ এসে বসিয়ে দিয়ে গেছে এরকম মনে হয়। অদ্ভুত সত্যি, পাশাপাশ সত্যি আমরা এখনো তার কাছে কত ক্ষুদ্র। সাবধানে সাবধানে যেতে হবে, পড়ে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। শহরটার একটা অংশ, দুবরাজপুরের একটা অংশ দারুণ দেখা যাচ্ছে, খুব সুন্দর। যদিও রং করেছে পরে, কিন্তু মানে বিষয়টা তো এভাবে তৈরি হয়েছে, মানে দ্বিতীয় কামাখ্যা বলা হয় এটা, এই জনিপীঠকে আর কি, প্রাকৃতিক জনির জন্য আর কি। যে অদ্ভুত, মানে কালী মাতার মন্দির, মানে পাথর দুটোর ঠিক পাশেই এইদিকে 12:10 আমাদের অনেকগুলো জায়গা কভার করতে হবে। তো এরপরে হেতমপুরে আজপাড়ি যাব। এই পাশটা এই ডিএভি স্কুল, হেতমপুর, রাজবাটি, দুবরাজপুর, এটা একটা সাইড। এটা রবীন্দ্র নজরুল স্মৃতি বিএড এডুকেশনাল ইনস্টিটিউট, এটাও তাই হয়ে গেছে, পুরনো রাজবাড়িটাই। হেতমপুরের বিস্তৃত ইতিহাসে ঢুকব না। রাজবাড়িটা প্রতিষ্ঠা করেন 1791 সালে রাধানাথ চক্রবর্তী। 1905 সালে রামরঞ্জন চক্রবর্তী নতুন ভবন নির্মাণ করেন, যা রঞ্জন প্রাসাদ নামেও পরিচিত। মুর্শিদাবাদের হাজারদুয়ারির অনুকরণে এই প্রাসাদেও 999টা দরজা ছিল। হাজারদুয়ারিকে সম্মান জানিয়ে একটা দরজা কম রাখা হয়েছিল। ব্রিটিশদের নজর এড়াতে এই বাড়িতেই নাকি আশ্রয় নিয়েছিলেন কাজী নজরুল ইসলাম ও চারণ কবি মুকুন্দ দাস। সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘাবাইন ও অভিযান সিনেমার শুটিং এখানেই হয়েছিল। এছাড়া তরুণ মজুমদারের গণদেবতা এবং সন্দীপ রায়ের গোসাইপুর সরগরমের শুটিংও নাকি এই বাড়িতে হয়। এই হাই রোড থেকে, তাই তো, হাইওয়ে থেকে আমরা বাঁদিকে বক্রেশ্বর ড্যামের দিকে এবার যাবো। এখানে কয়েকটা আছে কালারিং না, ওইগুলো সাদা সাদা আছে, ব্রাউন, ব্ল্যাক এন্ড হোয়াইট, ফুল ব্ল্যাক। একটা বেশ সুন্দর জায়গায় এসেছি। এই সময় রোদ আছে, যদিও একটু রোদটা পড়ে গেলে, মানে এখন তো সবে দুপুর 1:45 মতো বাজে, আমরা বক্রেশ্বর যে ড্যামটা এখানটায় এসেছি। উষ্ণপ্রস্থবনের পরে যাব, এরপরেই যাব। খুব নিরিবিলি তো এলাকাটা, সেই অর্থে সেই জন্য মনে হয় নির্জন নামটা দিয়েছে। তো আমি দেখাচ্ছি, এখানে বেশ কিছু পরিযায়ী পাখি এসছে। হ্যাঁ, আমি ক্যামেরায় কতটা দেখাতে পারবো জানি না, আমি চোখে দেখছি। বক্রেশ্বর নদীর উপর অবস্থিত এই নীল নির্জন ড্যাম শীতকালে স্থানীয় লোকেদের পিকনিক স্পট। এদিকে এলে একবার ঘুরে যাওয়া যেতেই পারে। এইখানে বাস দাঁড়াবে, ওইদিকে আসবে, এটা ডাইরেক্ট ডুবাই। এখানে বাস দাঁড়াবে, এখানে অটো হবে। নীল নির্জন ড্যাম থেকে বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ 14 কিলোমিটার।
ওখানে পৌঁছে প্রথমেই লাঞ্চ ছেড়ে নিলাম, কারণ খুব খিদে পেয়েছিল। মোটামুটি দামে সবজি ডিম ভাত খেয়ে নিলাম। অটো ছেড়ে দিলাম, চললাম মন্দিরের দিকে। ওটা থেকে একদম ঢিলছোড়া দূরত্বেই যে গরম জলের ঘাট বলে লেখা আছে, দেখিয়ে দিচ্ছি সবই। কার পার্কিংয়ের জায়গা আছে, এই যে গরম জলের ঘাট বলে লেখা আছে। একবার বেরিয়ে গেলে আর ঢোকা যাবে না, পুনরায় ঢুকলে পুনরায় করে খুলে দিতে হবে, এখানে লেখা আছে আর কি। হ্যাঁ, তো এখানে টিকিটটা করতে হবে 10 টাকা দিয়ে। অনলাইন হয় না, না? আর এখানে কটা কুণ্ড আছে মোট? হ্যাঁ, 7টা। উষ্ণ প্রস্রবণ, এই যে 10 টাকা। জেলা পরিষদ গাড়ি পার্কিং এরকম দেওয়া রয়েছে আর কি সমস্তটা। 51 পীঠের অন্যতম সতীপীঠের মহাপীঠ সিদ্ধপীঠ বক্রেশ্বর ধাম। বক্রেশ্বরের দর্শনীয় স্থান, ঋষি অষ্টাবক্র, বক্রেশ্বর মহাদেব, ক্ষেত্রপাল বৈঠক ভৈরব, বক্রেশ্বর মহাশ্মশান, দেবী মহিষমর্দিনী দুর্গা, ভূমধ্যস্থল মন, সতীপীঠ গড়ে উঠেছে। এই অক্ষয় বটবৃক্ষ কালাপাড় কর্তৃক ধ্বংসপ্রাপ্ত হরগৌরী মূর্তি। এত কিছু সবটা দেখাতে পারবো কিনা জানি না, আমি দেখছি। 7টি উষ্ণ প্রস্রবণ ও একটি শীতল জলের ঘাট আছে। বীরভূমের পঞ্চপীঠ তো দেওয়া রয়েছে এখানে। এটা ছাড়াও কঙ্কালীতলা আছে, নলহাটি আছে, সাঁইথিয়া আছে, লাভপুর আছে। এটা মন্দির যাইবার পথটাই তো। আচ্ছা, ওই দিকটা যাই দেখি। বাথরুম টয়লেট ফয়লেটগুলো আছে এখানে, পানীয় জল আছে। সানাইঘাটের দিকটা আগে যাই। সেটা এই যে বটগাছ রয়েছে, সুন্দর বেদি করে রাখা রয়েছে, খুব সুন্দর। এখানে যদি কিছুক্ষণ বসে সময় কাটানো যেতে পারে। আচ্ছা, পুরুষ স্নানের ঘাট আর হচ্ছে মহিলা স্নানের ঘাট আলাদা করা দেখি যাই। আর এখানে সুন্দর কারুকার্য করা আছে, এই যে এই যে। ও, পুরুষ স্নানের ঘাটটা এখান দিয়ে বেরোতে হবে। এই যে স্নানের ঘাটের এখান দিয়ে নেমে এই যে এটা হচ্ছে এই কুণ্ডটা। এখানে স্নান করতে ভালো লাগে, খুবই ভালো লাগছে, কিন্তু জলটা কতটা গরম দেখা যায়। ভালো গরম আছে জল, হাত দিলাম, গরম আছে। ঠান্ডাটা আর একটু পড়লে তাহলে এই জলে স্নান করে আরও আরাম হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সময়টা এলে এই যে এখান থেকে জল পড়ছে একদম প্রাকৃতিকভাবে। অনেকগুলো আউটলেট আছে, এখান দিয়ে পড়ছে না। এখানে আরেকবার এসে স্নানটা করতেই হবে, এবার স্নান করতে পারবো না। নিচে আবার মোরাম বিছানো আছে এখানটাতে, তো কোনো অসুবিধা না হয়। ওই পাশ দিয়েও নামা যায় ঘাটে, ওই পাশ দিয়েও নামা যায়। এখানে চতুরা প্রমিস এগুলো কিসের সুন্দর সুন্দর সব কারুকার্য করা রয়েছে, মুরাল টাইপের। এই যেখানে পাশেই মন্দিরটা আছে, দেখি ওদিকটা। তেল সাবান শ্যাম্পু মাখবেন না, ছেলেদের ঘাটে মেয়েদের স্নান করা নিষিদ্ধ, আর জুতো ধুতে না করছে। একটা কুণ্ড তো মহিলাদের, একটা কুণ্ড ছেলেদের, দুটো পেয়ে গেলাম। আরও 5টা আছে। জল ফুটছে রীতিমতো। আর এই যে পুরো কুণ্ডটা, এই যে জল পুরো ফুটছে, ভালো রকম বোঝা যাচ্ছে। হঠাৎ করে দেখলে মনে হবে যে না মাছ রয়েছে, আসলে তা না, এখানে জল ফুটছে। এখানে ভূতাত্ত্বিক যারা তারা বলবেন যে এটা ওই ভূগর্ভের স্তরে কোনো সময় গিয়ে কোনো জল আটকে গেল আর কি, সেখান থেকে বেরোতে পারছে না। ফলে কি ভূত্বক তো উত্তপ্ত, ভূত্বকের নিচটা উত্তপ্ত, ফলে ওই জল কোনোভাবে যদি কোনো জায়গা পায় বেরোয়, কিন্তু উষ্ণ অবস্থায় বেরোয়। যেহেতু ভূত্বকের ভেতরে থাকার জন্য তার উষ্ণতাটা অনেকটা বেড়ে যায়। এগুলোই বিভিন্ন জায়গাতে উষ্ণ প্রস্রবণ। ওখানেও যে স্নান করছে, স্নান করার উপকারিতা হচ্ছে এটা জলে অনেক খনিজ পদার্থ রয়েছে, আর তাদের যে উষ্ণতাটা রয়েছে সেটা চর্মরোগ, শরীরের নানা রকম রোগ ব্যাধির ক্ষেত্রে সারাতে সাহায্য করবে। এই জন্যই এই জলে স্নান করাটা খুব উপকারী। এখানে গরম তাপ লাগছে রীতিমতো আমার। হ্যাঁ, এই যে জায়গাটায় বেশ একটা গরম ভাব, মানে গরম জলের উপর হাত রাখলে যেমন হয় না, সেরকম খুব ফুটছে এই এখানে জল। এটা আর একটা কুণ্ড, 4টে কুণ্ড পেলাম। এটা আর একটা কুণ্ড না? হ্যাঁ, ওদিকে 2টো, এদিকে 3টে। এই যে এটা অতটা, এটাও ফুটছে, ওইটার মতো না, পাশেরটা আরও অনেক বেশি টেম্পারেচার মনে হলো। চলো দেখি, যাওয়া যাক। জলগুলো বিক্রি হয়, কুণ্ডের জল। এদিকে 2টো
3, 4, 5 আর এটা 6। এটা মারাত্মক গরম, বাপরে বাপ, এটা সবচেয়ে গরম, টকবক করে ফুটছে একবারে। আর ওইখান দিয়ে মন্দির যাওয়ার পথ, সমস্ত জিনিসপত্র রয়েছে পুজো টুজো দিল, এছাড়াও ফটো বা ইত্যাদি সেই পোস্টারগুলো এখানে রয়েছে। এতে কতগুলো মন্দির আছে, অনেকগুলো মন্দির আছে এখানে। একটু ঘুরে আসি চট করে। একটু ঝাপসা আসছে, ঠিক আছে, একটু ম্যানেজ করে নিতে হবে, কিছু করার নেই। এই সতীপীঠ মা মহিষমর্দিনী, এখানে ভ্রুযুগলের মাঝখানের যে অংশ সেটা পড়েছিল, সেই থেকে এটা সতীপীঠ হিসেবে গড়ে উঠেছে। মহাদেবের যে সিদ্ধপীঠ, মহাপীঠ, বক্রেশ্বর ধামে যেখানে দেওয়া রয়েছে, যে তালা দেওয়া রয়েছে, এখন ঢোকা যাবে না। ছোটো ছোটো, তারপরে ওই যে বড়ো একটা ঘন্টা রয়েছে। আচ্ছা, এখানেও অনেকগুলো ঘন্টা রয়েছে। এই যে পর 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 সুন্দর লাগছে দেখতে, কিন্তু এই জায়গাটা ঠান্ডা জলে, এখানটা মনে হয় স্নান টান করতে পারে। জলের কুণ্ডটা, কুণ্ডু লিখেছে, কুণ্ড হবে এটা, ঠান্ডা জল। এটাতে ফ্রন্টটা হচ্ছে এটা, এইদিকে এবার এখান দিয়ে বেরিয়ে চলে যাওয়া যাবে, অসুবিধা কিছু নেই। ওটা সারতে হলো আর কি। যে পরপর অজস্র শিব মন্দির এখানে, এদিকে আছে, এদিকেও কি মন্দির আছে। আর এটা যে কালিকানন্দ অবধূত, ওই যে তার আশ্রম, অবধূত আশ্রম। এখানে থাকার জন্য খাওয়ার হোটেল তো প্রচুর আছে আশপাশেই। এখানে যেরকম মুখার্জি লজ, এই যে সামনে দেখা যাচ্ছে, অনেক লজ আছে, হোটেল আছে, থাকা খাওয়ার কোনো সমস্যা নেই, বুঝলে। এখানে এসে অনস্পট বুক করে থাকা খাওয়া সবই করা যাবে। এরপর বক্রেশ্বর থেকে সিউড়ির বাসে উঠলাম। তো এই 3:24-এ বাস ছাড়লো। সিউড়ি থেকে সাঁইথিয়া যাবার প্ল্যান থাকলেও গেলাম না, কারণ গিয়ে গণদেবতা এক্সপ্রেস ধরা যেত না। তাই চললাম বোলপুর। সেখানে গণদেবতা কিছুটা দেরি করে ঢুকলো, ফিরে চললাম সাঁতরাগাছি। ওকে, পরের ব্লগে দেখা হচ্ছে। আপাতত টাটা।